আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ তানভীর রহমান স্টাডি লাভার্সের পক্ষ থেকে হিসাব বিজ্ঞানের অবচয়ের একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো ভাইয়া, ক্লাসটি কন্টিনিউ করো এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও। ভাইয়া, সিলেট বোর্ড 2021 কি বলতেছে প্রশ্নটা আগে দেখো। 1 জানুয়ারি 2018 তারিখে যমুনা কোম্পানি 10 লক্ষ টাকার গাড়ি ক্রয় করে। ভাইয়া, 10 লক্ষ টাকার গাড়ি ক্রয় করে। মেন পয়েন্ট গুলা প্রয়োজন তোমরা গোল দিয়ে নিবা। এবং গাড়িটির মেয়াদকাল ধরা হয় 10 বছর। গাড়িটির মেয়াদকাল কত ধরা হয় ভাইয়া? 10 বছর। এবং ভগ্নাবশেষ মূল্য 2 লক্ষ টাকা। কোম্পানি ক্রমহ্রাসমান পদ্ধতি অনুসরণ করে। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কোন পদ্ধতি অনুসরণ করতেছে ভাইয়া? সে বা এই কোম্পানিটা ক্রমহ্রাসমান পদ্ধতি অনুসরণ করতেছে। কোন ক্ষেত্রে? অবচয় নির্ণয়ের ক্ষেত্রে। ক নাম্বার প্রশ্নে কি বলতেছে? অবচয়ের হার নির্ণয় করো। এবং খ নাম্বারে বলতেছে প্রথম 2 বছরের অবচয়ের তালিকা এবং অবচয় হিসাবটা প্রস্তুত করো। ভাইয়া, অবচয়ের হার আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ম্যাথের আমরা যে সিস্টেম জানি, দুটা সিস্টেমে সাধারণত আমরা অঙ্ক করে থাকি। একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার অবচয়ের পদ্ধতি। তো আমাদের এখানে চেয়েছে যে অবচয়ের ক্রমহ্রাসমান পদ্ধতিতে হার নির্ণয় করো। তো দেখো হার নির্ণয়ের সিস্টেমটা কি। অবচয়ের হার অবচয়ের হার যখন ক্রমহ্রাসমান পদ্ধতিতে নির্ণয় করবা, তখন 200 ভাগ দিবা মেয়াদ। ভাইয়া, কি দিবা? 200 ভাগ মেয়াদকাল। মেয়াদকাল কোথায় পাবো আমরা? মেয়াদকাল পাচ্ছি আমরা প্রশ্নের ভিতরে। আর 200 হচ্ছে আমাদের রুলের 200। তাহলে 200 দিব ফার্স্টে, নিচে দিব মেয়াদকাল। আমাদের 200 যে সূত্রে 200 দিছি, আর মেয়াদকাল হচ্ছে 10 বছর। তাহলে 200 ভাগ 10 সমান সমান 20। এটা ক্যালকুলেটরে করতে পারো, মুখেও করতে পারো। 200 ভাগ 10 সমান সমান 20%। তাহলে আমাদের ক নাম্বার ক্লিয়ার। এবং আমরা খুব সুন্দরভাবেই 2 মার্ক 2 মার্ক আমরা আর্ন করতে পারছি। তাহলে অবচয়ের হার আমরা নির্ণয় করা শিখে গেলাম। খ নাম্বারে বলতেছে প্রথম 2 বছরের অবচয় তালিকা এবং অবচয় হিসাব প্রস্তুত করো। তাহলে আমাদের এখানে দুইটা অঙ্ক করতে হবে। একটা হচ্ছে অবচয় তালিকা করতে হবে, আরেকটা করতে হবে অবচয় হিসাব। দেখো, অবচয়ের তালিকা বলতে বোঝাচ্ছে অবচয় নির্ণয়। কি বলছি ভাইয়া? অবচয় তালিকা বলতে বলতেছে কি, যে অবচয় নির্ণয় করতে বলতেছে। তো দেখো আমরা অবচয় নির্ণয় কিভাবে করি। ফার্স্টে আমাদের একটা ছক, যদি তোমরা ছক করে করো তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো সহজ হবে। সেটা কিভাবে? এই যে খ নাম্বার অবচয় সারণী, তোমরা উপরে লিখতে পারো যে এটা অবচয়ের সারণী। ফার্স্ট হচ্ছে তোমার বছর, তারপরে ক্রয় মূল্য, 20% অবচয়। এই 20% অবচয় আমরা কোথায় পেলাম? এই 20% অবচয় হচ্ছে তোমার এই যে ক নাম্বারে অবচয়ের হার 20% করছি। ঠিক আছে। এরপরে পুঞ্জীভূত অবচয়, বই মূল্য। তাহলে প্রত্যেকটার কিন্তু কোনটা কাকে বলে তোমাদেরকে আমি বুঝাইছি, যে ক্রয় মূল্য কি, অবচয় কি, পুঞ্জীভূত অবচয় কাকে বলে এবং বই মূল্য কাকে বলে। তারপরও শর্টকাটে তোমাদের দুটা জিনিস বুঝাই দিই। পুঞ্জীভূত অবচয় হচ্ছে একাধিক বছরের অবচয়। ভাইয়া, পুঞ্জীভূত অবচয় কাকে বলে? একাধিক বছরের অবচয়কে আমরা পুঞ্জীভূত অবচয় বলতেছি। আবার তোমার বই মূল্য কাকে বলে? যখন থেকে ক্রয় মূল্য থেকে যখন আমরা পুঞ্জীভূত অবচয়টা বাদ দিচ্ছি, তখন আমাদের বই মূল্য পাচ্ছি। তো দেখো 2018 সালেরটা আমরা আগে নির্ণয় করি। এখানে বলছে প্রথম 2 বছরের। কয় বছরের বলছে ভাইয়া? 2 বছরের। তাহলে দুইটা নির্ণয় করতে হবে। 2018 সালে ক্রয় মূল্য ছিল 10 লক্ষ টাকা। এই যে ক্রয় মূল্য কত ছিল ভাইয়া? ক্রয় মূল্য ছিল 10 লক্ষ টাকা। এবং 20% অবচয়। তুমি 10 লক্ষের উপরে 20% করো ভাইয়া। 10 লক্ষের উপরে 10% করলে হয় 1 লাখ, এবং 20% করলে হয় তার ডবল, অর্থাৎ 2 লাখ টাকা। তাহলে অবচয় দিছি আমাদের 20%-এ 2 লাখ টাকা। এবং পুঞ্জীভূত অবচয়, প্রথম বছরের অবচয় এবং প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় আমাদের সবসময় একই হবে। কি হবে ভাইয়া? একই হবে। কেন? কারণ প্রথম বছর তো আমরা একটা বছরের অবচয় দিচ্ছি, কারণ এখানে 2টা বছরের অবচয় আমরা যোগ করতে পারতেছি না। তাহলে এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। বহির্মূল্য, বহির্মূল্য কেমনে বের করব? ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ দেওয়ার পরে আমরা 8 লক্ষ টাকা বহির্মূল্য পাচ্ছি। এবং প্রথম বছরের বহির্মূল্যকে পরবর্তী বছরের আহ ক্রয় মূল্য সারণীতে নিয়ে আসবো। তাহলে প্রথম বছরের বহির্মূল্য ছিল 8 লক্ষ টাকা, সেটাকে ক্রয় মূল্যে আনছি 8 লক্ষ টাকা। এটার উপরে আবার 20% করব। তো দেখো 10% করলে হয় 80,000, 20% করলে তার ডবল হয়। কিভাবে? এই যে 8 × 2 = 16, 1,60,000 টাকা। এবার এটা হচ্ছে তোমার অবচয় পেলাম। পুঞ্জীভূত অবচয় কিভাবে নির্ণয় করবা? এই যে যে তোমার 10 লাখ টাকা আছে, অর্থাৎ ক্রয় মূল্য আছে, এটা থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ দাও। বাদ দেওয়ার পরে আমরা বহির্মূল্যটা পেয়ে যাচ্ছি। আর পুঞ্জীভূত অবচয় হচ্ছে 2টা বছরের অবচয়ের সাথে যোগ দিবা, অর্থাৎ এই যে 2 লাখ টাকা আর 1,60,000, এটা যোগ করার পরে দেখো 3,60,000 টাকা হচ্ছে। এটা মনে করো এটা মনে করো যে ভাইয়া খুবই সুন্দরভাবে ইজি ওয়েতে করতে পারবা তোমরা। আরেকবার দেখে রাখো।
পুঞ্জীভূত অপচয় পুঞ্জীভূত অপচয় সমান সমান একাধিক বছরের অপচয়। বছরের অপচয়, এটা মনে রাখবা ভাইয়া। পুঞ্জীভূত অপচয় মানে হচ্ছে একাধিক বছরের অপচয়। দেখো এই যে 3,60,000 টাকা, এটা কিন্তু আমরা কিভাবে পাইছি? এটা পাচ্ছি হচ্ছে এই যে 2,00,000 টাকা এবং 1,60,000 টাকা, এই দুইটা বছরের অপচয় মিলে আমাদের 3,60,000 টাকা পেয়ে গেছি। এবং এই পুঞ্জীভূত অপচয় হচ্ছে এই ক্রয় মূল্য থেকে যখন বাদ দিব তখন আমাদের 6,40,000 টাকা অর্থাৎ বহিমূল্য পেয়ে যাব। তো এটা হচ্ছে অবশ্যই সারণী। তাহলে খ নাম্বারের একটা অংশ আমরা ক্লিয়ার করতে পারছি। খ নাম্বারে আরেকটা অংশ আছে হচ্ছে অপচয় হিসাব প্রস্তুত করো। অপচয় হিসাব যখন বলবে তখন বুঝে নিবা যে খতিয়ান টাইপের কিছু করতে বলতেছে। তাহলে এটা হচ্ছে আগে লিখবা, এটা নাম লিখবা, কোম্পানির নাম যমুনা ট্রেডার্স। এরপরে লিখবা অপচয় হিসাব। অপচয় হিসাবে কি করতে হবে? অপচয় হিসাব করার আগে তোমাদেরকে জাবেদা বুঝতে হবে। প্রতিটা অপচয়ের জাবেদাতে তোমাদের করতে হবে দুটা করে জাবেদা। প্রতিটা অপচয়ের তোমার 1 বছরে দুটা জাবেদা হয়। কিভাবে? এটা হচ্ছে একবার ধার্য করতে হয়, আরেকবার বন্ধ করতে হয়। যখন তুমি ধার্য করতেছো তখন হয় অপচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। কি বলছি ভাইয়া? যখন তুমি অপচয় ধার্য করতেছো তখন একবার হচ্ছে পুঞ্জীভূত অপচয় ডেবিট হচ্ছে, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট হচ্ছে, এটা হচ্ছে ধার্য জাবেদা। এবার যখন তুমি এটা আবার বন্ধ করতেছো, 1 বছরে দুইবার, একবার ধার্য করবা, একবার বন্ধ করবা। যখন বন্ধ করতেছো তখন আবার তোমার ওই যে অপচয় হিসাবকে ক্রেডিট করতেছো আর আয় বিবরণীকে ডেবিট করতেছো। তো দেখো আমরা যখন এখানে অপচয় লিখছি, উপরে যখন অপচয় হিসাব করতেছি, তাহলে অপচয়ের বিপরীত হিসাব লিখবো এই বিবরণের ঘরে, পুঞ্জীভূত অপচয় হিসাব, এবং টাকা দিব ডেবিটের ঘরে। কেন ডেবিটের ঘরে টাকা দিব ভাইয়া? কারণ অপচয় হিসাব হচ্ছে ডেবিট, এই কারণে আমরা ডেবিটের ঘরে টাকা দিচ্ছি। এরপরে আবার দিব বন্ধ করার সময় যে জাবেদাটা হয় যে আয় বিবরণী ডেবিট আর অপচয় হিসাব ক্রেডিট। তো আগে লিখবো আমরা আয় বিবরণী, আর এখানে ক্রেডিটের ঘরে টাকা দিব। কেন? কারণ অপচয় হিসাবকে আমরা ক্রেডিট করছি। এখানে ডেবিট দিয়ে জেরের ঘরে আবার ডেবিট দিছি, এখানে ক্রেডিট দিয়ে আমরা কেন এখানে ক্রেডিটের ঘরে টাকা দিলাম না? ভাইয়া দেখো, যখন আমরা ডেবিট আর ক্রেডিট একই হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের ক্রেডিটের ঘরে আর কিছু যাচ্ছে না, এই কারণে আমাদের ক্রেডিটের জেরটা শূন্য থাকবে। আবার 2019 সালে একই সিস্টেমে পুঞ্জীভূত অপচয় হিসাব আমরা এখানে মাঝে দিব, আর উপরে হচ্ছে অপচয় হিসাব যেহেতু দিছি এ কারণে অপচয় ডেবিট, আর আমরা এখানে টাকাটাও দিব ডেবিটের ঘরে। ডেবিটের ঘরে টাকা দিয়ে জের ডেবিটের ঘরে টাকা দিব। আবার আয় বিবরণী দিয়ে আমরা ক্রেডিটের ঘরে টাকা দেব। কারণ কি? আয় বিবরণীকে আমরা ডেবিট করছিলাম আর অপচয়কে ক্রেডিট করছিলাম। মেইন কথা এটা মনে রাখবা ভাইয়া, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, যে এই অপচয় যাই যেখানে থাকবে, মানে অপচয় যদি ডেবিট থাকে তাহলে ডেবিটের ঘরে টাকা দিবা, আর অপচয় যদি ক্রেডিট থাকে তাহলে ক্রেডিটের ঘরে টাকা দিবা। তো এই হচ্ছে ভাইয়া আজকের বিষয়। আশা করি তোমরা ক্লাসটা খুবই সুন্দরভাবে বুঝতে পারছো এবং ক্লিয়ারলি ভাবে এর অ্যান্সারটা তোমরা করে আসতে পারবে যদি এই টাইপের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো।